আজকে বিএনপি বা জামাত তারা হেন কোনো অপকর্ম নেই, তারা কিন্তু তাদের নেতৃত্ব এবং তারা যেভাবে বিএনপি 17 বছর ক্ষমতার বাইরে ছিল, তারা তাদের নেতৃত্বের বিরুদ্ধে কোনো কথা বলে না। এই যে একটা চেইন অফ কমান্ড, আমি প্রথমেই বলেছি আমরা সেটা প্রথমে যে তুললেন যে এটা বাস্তব, আপনারা দেশে আসার সাথে সাথে আপনাদেরকে অ্যারেস্ট করা হবে, অ্যারেস্ট করে আপনি জেলে যাওয়ার আগে মবের শিকার হবে, সবকিছু এটা বাস্তব। সেটা আপনার সাথে কথা বলতে পারছি, কথা বলতে পারবো না। আপনার দলের নেতা, আমি দুইটা গিয়ে বলি, একজন হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেন, তিনি লিখেছেন আমি তৃণমূল কর্মী, আমি চাই বিদেশে পলাতক নেতা সব দেশে ফিরে এসে পুলিশের হাতে ধরা দিয়ে মামলা মোকাবেলা করুন। আরেকজন যেমন হচ্ছে, ওনার নাম হচ্ছে মোহাম্মদ সিতার মিয়া, প্রিয় লিডার, আপনারা সবাই দেশে আসুন, প্রয়োজনে সবাই গ্রেফতার হব এবং আন্দোলন সংগ্রাম করে আমাদের দলের অবস্থান ঠিক করব। এই যে একটা প্রবণতা, এটার আরেকটা কারণ হইতে পারে, আমরা বিভিন্ন সূত্রে শুনেছিলাম, যেটা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন যে নেতাকর্মীরা বিদেশের বাইরের নেতাকর্মী দেশে ফিরে যাওয়ার জন্য। এমনকি একজন নেতা আমাকে ক্যাটাগরিক্যালি বলেছিলেন, লাইনটা এমন, তোমরা দেশে যাও, আমি আসছি। কিন্তু দেশে আসার পরিস্থিতি কি আপনাদের তৈরি হয়েছে? দেখুন, নেত্রী যে সবাই এই কথাটি বলেছিলেন, আমিও সেখানে উপস্থিত ছিলাম। তিনি যেটা বলেছেন যে আমাদেরকে ফিরতে হবে, আমাদের দেশে যেতে হবে, এটা একদম ধ্রুব একটা সত্য কথা। পরিস্থিতি পরিবেশের উপর নির্ভর করে ফিরার ব্যবস্থা করো। তো এখন এই কথাটা আমরা যদি খণ্ডিত ভাবে উপস্থাপন করি, বা অনেক কথাই কিন্তু একদম আপনি এখন আমরা অনেকটা যুদ্ধ পরিস্থিতির মতো রয়েছে, এইখানে আপনি যদি আপনার সব কৌশলগুলো আপনি বাইরে বলে ফেলেন বা আপনি সবার সামনে ওপেন করে ফেলেন, তাহলে কিন্তু আপনার কৌশল কাজে দিবে না। এই কারণে এইখানে এই যে আমি তো বারে বারেই বললাম, আমি কিন্তু খুব আমাদের যে নেতাকর্মীরা এই কথাগুলো বলছেন, আমি খুব বিনীত ভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আপনারা খুব জনপ্রিয় বা চটকদার কথায় বিভ্রান্ত হবেন না। এই যে মনে করেন একজন লিখলেন পলাতক নেতা, তো পলাতক নেতা কথাটা তো তারা বলছে, তো আমার নেতা আমার কর্মী যদি আমাকে বা আমার আরেকজন কলিগকে এই নামে সম্বোধন করেন, তাহলে বা আমাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হচ্ছে, খুনের মামলা হচ্ছে, অবাক লাগে। আমাদের পেজ গুলাতে এগুলাই লিখেছে, আমরা মাঝে মাঝে জবাবও দিই যে আপনি যেভাবে লিখলেন, বিএনপি জামাতের একজন কর্মীকে আপনার মতো শো করতে পারবেন যারা তাদের নেতাদের লেখেন? আওয়ামী লীগের না বাড়ি ভাই, আমি মোটেই কোনো ক্ষোভ প্রকাশ করছি না, আমি বোঝানোর চেষ্টা করছি যে এইভাবে যে কথা যারা বলছেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের মধ্য থেকে গত 18 মাসে নিজের প্ল্যাটফর্ম থেকে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কতটুকু প্রতিবাদ করার সুযোগ পেয়েছেন। রাস্তায় মিছিল সমাবেশ করার কথা আমি বলছি না, এগুলা তো আমরা জানি, এগুলা তো বললে হবে না। আজকে আপনি তো আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, কোনো বিপ্লবী বা ওই জামাতের মতো দল না যে একদম ধর্মের আফিম খাইয়ে যে মারা গেলে তুমি বেঁচতে যাবে, বেঁচে থাকলে গাজী, মানে এইভাবে তো আপনি অন্ধভাবে আমাদের নেতাকর্মীরা দলের প্রতি, আদর্শের প্রতি, বঙ্গবন্ধুর প্রতি, নেত্রীর প্রতি, মুক্তিযুদ্ধের প্রতি তাদের যে অবিচল আস্থা, বিশ্বাস এবং তাদের যে চেতনা, এই কারণে তো এত মব, এত হত্যাকাণ্ডের পরেও কিন্তু রাস্তায় তৃণমূলের যে নেতাকর্মীরা নামছেন, তাদের অনেকেরই কিন্তু কোনো পোর্টফোলিও নেই, অনেকের কোনো পদ পদবি নেই, তারা শুধুমাত্র দলকে ভালোবেসেই নেমে যাচ্ছেন। যে কোমলমতি ছাত্ররা তারা জয় বাংলা স্লোগান লিখে বা স্লোগান দিয়ে মৃত্যুর মুখে পড়ে গেল, আমরা কি তাদের আত্মত্যাগকে ভুলে যাব? যে লক্ষ লক্ষ নেতাকর্মী বাড়িঘরে ছিল না, আজকে এই নির্বাচন এবং আমাদের ঈদ উপলক্ষে অনেকেই কিন্তু বাড়িঘরে ফেরার কিছুটা সুযোগ হয়েছে,
অনেকেই কিন্তু এখনো ফিরতে পারেননি। আমাদের লক্ষ লক্ষ ছাত্রলীগের নেতাকর্মী, তাদের শিক্ষা জীবন, পড়াশোনা ধ্বংস হয়ে গিয়েছে। তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে প্রশাসনে, পুলিশে অনেক জায়গায় গিয়েছে, শুধুমাত্র আদর্শিক কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছে, তো এই জায়গায় আমাদের যে সমস্ত নেতাকর্মীরা এই ধরনের চটুল তারা কথা বলেন, বা আমি পারিবারিক খুব পরিষ্কার করেই বলি যে আমি এখন কিন্তু আমাকে এই যে অনলাইনে আমরা বিভিন্ন টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো, আমাদের প্রথম দিকে এগুলো অবশ্যই খুব জরুরি ছিল, যোগাযোগের জন্য অন্য কোনো বিকল্প ব্যবস্থা ছিল না। এখন আমাকে কেউ বললেই, আমি আপনার অনুষ্ঠানটির মাধ্যমে বলছি যে আমি বলি, ভাই আপনি যদি একটা ইউনিয়নের কোনো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ হয়, একটা উপজেলার হয়, একটা জেলার হয়, বলুন, যত সময় লাগে আমি সেখানে উপস্থিত থাকবো। কিন্তু একজনের বাড়ি বান্দরবন, একজনের বাড়ি সিলেট, একজনের বাড়ি খুলনা, একজনের বাড়ি রাজশাহী, আপনারা এইভাবে সারা দেশ বা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্ল্যাটফর্ম করছেন যে আমি ওই প্ল্যাটফর্মের ওনার, আমার এখানে অমুক অমুক এসেছেন, আসেন আমরা একটু কথা বলি। আমার মনে হয় এগুলো আমাদের ধীরে ধীরে, কারণ সময়ের প্রয়োজনে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। এই প্ল্যাটফর্ম গুলা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে যেভাবে আমাদেরকে সহায়তা করেছে, আমাদের কাজে লেগেছে, বা আমরা একটা ধারণা পেয়েছি বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য, এখন আমি মনে করি সুনির্দিষ্ট এলাকাওয়ারি আমাদেরকে সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। এই জায়গায় আমি আবারও আমাদের আরেকটা মতামত দেখেন, ওনার নাম মোবারক হোসেন, উনি লিখেছেন কোন নেতাকে দেশে আসতে হবে না, আমাদের দেশে যারা আছে তাদের নিয়ে সংগঠনগুলো সক্রিয় করুন, জেলা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে কর্মীদের নিয়ে নতুন করে কমিটি করুন, যারা কাজ করতে চাচ্ছে তাদেরকে সঠিক মূল্যায়ন করুন, এমন একটা প্রস্তাবনা রাখুন। হ্যাঁ, শূন্যস্থান প্রকৃতি পছন্দ করে না, ইতিহাসও শূন্যস্থান পছন্দ করে না। নেতৃত্ব তো পিরামিডের মতো, শূন্য থাকলে সহজ হয়, সেটা ভালো প্রস্তাব। তো আমাদের যেহেতু রাজনৈতিক প্রতিবন্ধকতা আছে, কার্যক্রমে বেআইনি এই প্রস্তাবগুলা এখন কোনোভাবে বাস্তব নেই, কারণে এখন দেশে মূল প্রতিবন্ধকতা হচ্ছে দল হিসাবে আপনার কার্যক্রম নিষিদ্ধ। আগে আপনাকে সবকিছুর আগে এই কার্যক্রম নিষিদ্ধ এই বিষয়টাকে আইন শুদ্ধ করতে হবে, প্রত্যাহারের ব্যবস্থা করতে হবে। এটার দুটো পথ বলা হয়, একটা হচ্ছে আপনি আইনগত উদ্যোগ নেন, দ্বিতীয়ত হচ্ছে আন্দোলনের মাধ্যমে। আইনগত উদ্যোগ নেওয়ার কোনো ব্যবস্থা আমরা এখন পর্যন্ত দেখছি না। এই জায়গায় বাড়ি ভাই আমি বলি, আমাদের দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট একটি লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। তো এটা আমাদেরকে একদম যে আগামীকাল হয়ে যাবে, আগামী মাসে হয়ে যাবে, আমি সেটা বলছি না। একটা নির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসাবে সেটা আন্দোলন হোক আর বিভিন্ন ভাবে চাপ তৈরি করা হোক, আইনি ভাবে আমরা সেটা মোকাবেলা করব। এবং সেই পর্যন্ত আমাদের সকল নেতাকর্মী আছেন যারা, আমি তাদেরকে বারে বারেই আমি যেটা বলি সব জায়গায়, যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের অবশ্যই আমাদের অনেক ভুল আছে, আমরা অনেক ত্রুটি করেছি। তো এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মাথায় আছে, আগামী দিনে যাতে আমরা এই ভুলগুলো না করি, আমরা কাদা ছোড়াছুড়ি এখন না করি, আমরা বিভাজন তৈরি না করি। আইন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য কোন আইনগত উদ্যোগ আপনি চিন্তা করছেন কিনা? এটা অবশ্যই, এটা তো চিন্তা অবশ্যই করা হচ্ছে, এবং সেই লক্ষ্যে আমরা কিছু কাজ করেও যাচ্ছি, আমাদের সেটা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা কি, দেখুন, অনেকেই এই কথাটিকে অন্যভাবে নেবেন। বঙ্গবন্ধু কন্যার উপস্থিতিতে আমি গত পরশুদিন একটা 26শে মার্চের আলোচনা সভায় আমি নেত্রীর সম্মুখে যেটা বলেছি, যে নেত্রী মহামানব নন, অতিমানব নন, কিন্তু পরম করুণাময়। তার উপরে তিনি এমন ভাবে
তার যে চিন্তা ভাবনা, প্রজ্ঞা, সাহস, মেধা, যেটা দিয়ে তিনি বাংলাদেশকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আপনি বাড়ি ভাই 2006-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ, দুটো চিত্র যদি আমরা সামনে রাখি, আমাদেরকে নিয়ে তো অনেক সমালোচনা করা হয়, সরকারকে নিয়ে, দলকে নিয়ে, কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক অবস্থাটা কতটুকু অগ্রসর হয়েছে এবং আমাদের এই তথ্য উপাত্তগুলো, আমরা নেতারা ফিরে আসলেন কি আসলেন না, আমার এমপি খোঁজ নিচ্ছেন কিনা, আমার জেলার সভাপতি খোঁজ নিচ্ছেন কিনা, এগুলা নিয়ে আমরা যতটা না আমাদের সময় ব্যয় করছি, আমরা এই গ্রুপগুলোতে যতটা আলোচনা করছি, আমাদের দলের এই অ্যাচিভমেন্ট গুলা আমরা কিন্তু আমাদের বিবেচনায় আমরা সেভাবে আনি না। আমরা কি চিন্তা করেছি যে এই তারেক জিয়া সহ যারা আজকে বঙ্গবন্ধুকে ছোট করার জন্য, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার জন্য যে কথাগুলো তারা নতুন করে ইতিহাস তৈরি করার কাজ করে যাচ্ছেন, এতে করে যেটা হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের চর্চাটা কিন্তু পক্ষে বিপক্ষে সবাই কিন্তু নিয়ে আসছেন। এবং এই যে আপনি টাইম মেশিনে চড়ে ইতিহাসকে তো বদলানোর কোনো সুযোগ নেই। সেটা 25শে মার্চ রাত্রে কি হয়েছে, বঙ্গবন্ধু কি করেছেন, 26শে মার্চ পৃথিবীব্যাপী বিশ্বের তাবৎ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া তাদের বক্তব্য ছিল কি, পাকিস্তানের কি বক্তব্য ছিল, 27 তারিখে কে প্রথমে নিজের নামে বলেছেন, তারপরে কে বঙ্গবন্ধুর নামে বলেছেন, এগুলো সব কিন্তু এগুলো চেঞ্জ করা সম্ভব না, এগুলা করে সম্ভব না। আদেল ভাই, আমরা একটা জিনিস সরাসরি জানতে চাই, যেটা এই যে নতুন নেতৃত্ব অথবা সমন্বয় পরিষদ, এটা মনে হবে না, ঐক্য পরিষদ এমন নামে কোন ধরনের একটা কাউন্সিল করা বা কোন ধরনের একটা দলকে মানে আরো বেশি মানে সক্রিয় করা, এই উদ্যোগটার খবর কি সেটা, যেটা আমরা সামাজিক মাধ্যমে পাই? দেখুন, আমি খুব পরিষ্কার ভাবে আপনার এই প্ল্যাটফর্ম থেকে বাড়ি বাই বলতে চাই, আওয়ামী লীগ তার যে অতীত ঐতিহ্য রয়েছে, তার যে গঠনতন্ত্র রয়েছে, তার বাইরে বিকল্প কিছু করার কোনো সুযোগ নেই। প্রথমত, বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী, তাকে বাইরে রেখে তাকে শেখ হাসিনা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই, তিনি আনতে পেলাম। আমি সেই কথাটাই পরিষ্কার করার জন্য আমি বলছি, তাকে বাইরে রেখে কোনো রিফাইন আওয়ামী লীগ বা রিফর্ম করার কোনো সুযোগ নেই। সেটা যেমন নেই, আওয়ামী লীগ তার নিজস্ব সক্ষমতায় বা যথা সময়ে আওয়ামী লীগ তার গঠনতন্ত্র অনুযায়ী বা সভানেত্রীর যে ক্ষমতা রয়েছে সবকিছু মিলিয়ে আমরা আগামী দিনে আমাদের নতুন নেতৃত্ব, অবশ্যই আগামী দিনে আরো বেশি তরুণ নেতৃত্ব আসবে, আরো বেশি পরীক্ষিত পোড় খাওয়া আমাদের তরুণ নেতৃত্বকে ধারণ করে আওয়ামী লীগ আগামী দিনে এগিয়ে যাবে। কিন্তু কোনো বিকল্প ব্যবস্থায় বা শর্টকাট কোনো রাস্তায় অথবা অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো নামে আওয়ামী লীগের গুপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ যা করবে খুব পরিষ্কার ভাবে, অনেকেই বলে থাকেন একটু ঠাট্টা ছলে, আওয়ামী লীগ মানেই আমামি। আওয়ামী লীগের গোপন কিছু নেই, আওয়ামী লীগ যা করে প্রকাশ্যে করে। আওয়ামী লীগের মধ্যে ঝগড়া হলেও সেটা সামনে হয়, কিন্তু আমাদের নেতৃত্বের প্রতিযোগিতা আছে। আওয়ামী লীগের ভেতরে আদর্শিক যেমন কোনো দ্বন্দ্ব নেই, বঙ্গবন্ধু কন্যাকে নিয়েও কোনো দ্বন্দ্ব নেই, এই বিষয়টা পরিষ্কার। আমরা যদি আওয়ামী লীগ করি, এই দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী একজন একজন করে জিজ্ঞেস করেন, এই বিষয়ে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এই জায়গায় আওয়ামী লীগ, আমরা যতই আমাদের ভুল ভ্রান্তি থাকুক না কেন, এই জায়গায় আমরা ঐক্যবদ্ধ, এই বিষয়ে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমি আবারও বলছি, আমাদের এই যে যারা বিশেষ করে বিভিন্ন প্রশ্ন করছেন, অবশ্যই আমি শুরুটাই করেছিলাম, প্রশ্ন করা এবং জবাবদিহিতা, এটা একটি সংগঠনে যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে সেটাকেই
প্রসারিত করে। এতে আমরা প্রশ্ন করব, উত্তর দিব, জবাবদিহি করতে আমরা বাধ্য। কিন্তু যেটা বিরোধীদের কাজে লাগে বা তাদের হাতে অস্ত্র তুলে দেওয়াটা, এটা যেন আমরা না করি, এই বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং এই যে সময়, কঠিন সময়টা, এই সময়ে আপনি বলছেন আমাদের দলটাকে আরো সক্রিয় করার জন্য পুনর্গঠনের কাজ চলছে আপনাদের মাঝে। আমাদের ইতিমধ্যে আপনারা হয়তো জানেন, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনে বৌদ্ধ প্রতিম আমাদের যে সংগঠনগুলো রয়েছে, সেগুলো কিভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয় দেশে এবং দেশের বাইরে, সেই কাজটা করছে। এবং সেই বহুল আলোচিত 111-এর সময় নেত্রী দীর্ঘদিন কারাগারে ছিলেন। তিনি কারাগারে থেকে তিনি যেভাবে পরিকল্পনা সাজিয়েছিলেন, এখনো তিনি কিন্তু সেই পরিকল্পনা সাজাচ্ছেন। এবং ইনশাআল্লাহ তারা যে মেটিকুলাস ডিজাইন করেছিল, জঙ্গিরা যেভাবে পেট্রোডলারে এই দেশটাকে ধ্বংস করে দেওয়ার যে অপচেষ্টা করেছিল বা অনেকটাই করেছে, সেই জায়গা থেকে কিভাবে আবার বাংলাদেশকে তার প্রকৃত জায়গায়, মূল ট্র্যাকে, মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনার জন্য বঙ্গবন্ধু কন্যা তার চেয়ে বড় মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। এবং এই 50 বছর পরে আমরা যে আস্ফালন দেখেছি 71-এর পরাজিত শত্রুদেরকে, আমরা তাদেরকে কিভাবে নির্মূল করা যায়, এবং সেই কাজটাই কিন্তু তিনি করে যাচ্ছেন। এবং সেই পরিকল্পনা অনুযায়ী কবে নাগাদ আমরা দেখতে পাবো এটা আমাদেরকে দিনক্ষণ, টাইম ফ্রেম দেওয়াটা কঠিন। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ এই যে দেখুন, আপনি এই সরকার আসার পরে তারা সামান্যতম যে ক্রাইসিস গুলো বা এই যে মধ্যপ্রাচ্যের এখন এই যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির যে সংকট, আপনারা জানেন যে আমাদের দেশে পেট্রোল বা অকটেন আছে, আমরা ডিজেল বাইরে থেকে আনি। তো এখন এই কাজগুলো আমরা করতে পারবো কিনা, এবং তারা কিভাবে এই সমস্যা মোকাবেলা করবে। অনেকেই কৌতুক করে বলছেন যে 6-এর আগে বাংলাদেশে আমরা অনেক ইলেকট্রিকের খাম্বা দেখেছি, বিদ্যুৎ দেখি নাই। তো এখন আমরা পেট্রোল পাম্প দেখছি, পেট্রোল দেখছি না। তো এই যে দেখা না দেখার পার্থক্যটা, এটা কিন্তু বাংলাদেশের মানুষ তারা প্রতিনিয়ত অনুভব করছেন। এই অনুভবটা আরো লিখেছেন, একজন আপনাকে জানতে চেয়েছেন দিল্লি প্রেস ক্লাবের বিষয়টা জানতে চেয়েছেন। দেখুন, এটা নিয়ে তো অনেক আলোচনা হয়েছে। দিল্লি প্রেস ক্লাবে এমন কিছু হয়নি। এখানে অনেকেই আছেন, অনেকের সঙ্গে অনেক সাংবাদিকের, রাজনৈতিক বা আরো অনেকের চেনা জানা আছে, কথাবার্তা হয়, বিভিন্ন জায়গায় দেখা সাক্ষাৎ হয়। তো সেখানে তাদের হয়তো দেখা সাক্ষাতের একটা বিষয় ছিল। তো এটা নিয়ে আমি মনে করি না এটা নিয়ে আলোচনার খুব বেশি কোনো অবকাশ আছে। কারণ মানুষ সামাজিক জীব, মানুষ তার প্রয়োজনে বা সামাজিকতা। ওই প্রোগ্রামের জন্য আওয়ামী লীগের 2জন নেতা সেখানে গিয়েছিলেন। ওই প্রোগ্রামের জন্য হলটা বুক করা হয়েছিল। ওই হলটা বুক করতে পেমেন্ট দিতে হয়, এবং এটা তালিকা করা হয়েছিল কোন কোন সাংবাদিক আসবেন সেখানে। সেই তালিকা ধরে সাংবাদিকরা এসেছিলেন। নিশ্চয়ই কোনো আওয়ামী লীগের কোনো একটা বিষয়ে করা, অফ দ্য রেকর্ডে সাংবাদিক মত বিনিময় করা, এবং কোনো ইচ্ছা উনি বলছেন সেটাকে নিয়ে। আসলে আমি মনে করি দেখুন, এটা কারণ আমরা যদি ঘরোয়া ভাবেও আমার বাসায় বা আপনার বাসায় কাউকে দাওয়াত করেন, নিশ্চয়ই আপনি হয়তো যদি 10 জন 15 জনকে দাওয়াত দিতে হয়, আপনি একটা তালিকা করবেন। এটা আমি মনে করি না এটা খুব মানে আলোচনার জন্য খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয়। তারা হয়তো সেখানে গিয়েছেন সামাজিকতা, লৌকিকতার কারণে, এই মুহূর্তে বাংলাদেশে আপনি মূলধারার মিডিয়ায় আপনি কোথাও একটা প্রেস পাঠাতে পারেন না, কেউ আপনি প্রেস ছাপে না। বাংলাদেশের প্রেস ক্লাব আপনি কিছু করতে পারতেছেন না। আপনার কথাগুলো বলার জন্য হয়তো কোন একটা প্রেস ক্লাবকে আপনি
পারি ভাই, আমি তো বলেছি এটা খুব পরিষ্কার, বাংলাদেশে যে কি হচ্ছে বা আমাদের চিন্তা ভাবনা, এটা নিয়ে আমরা তো অনেকের সঙ্গে কথা বলছি, তাই না? আমরা যে ভারতে যারা আছেন বা বিভিন্ন জায়গায় আছেন, এটা কিন্তু কোনো লুকাছুপার কোনো বিষয় নয়, এটা কিন্তু খুব ওপেন, অনেকেই এখন জানে। প্রথম প্রথম হয়তো নিরাপত্তার কারণে বা বিভিন্ন কারণে সেটা প্রকাশ হয়নি, এখন কিন্তু সেটা হয়েছে। এবং সরকার, আমি তো মনে করি কে কোথায় আছেন সেটাও হয়তো জানে। এটা অস্বাভাবিক কিছু নয়, কারণ এই পৃথিবীটা খুব ছোট্ট। আপনি এই তথ্যগুলা নেয়া এমন কোনো মানে আপনি রকেট সায়েন্স না। তো এখন যে বিষয়টা হচ্ছে মত বিনিময় করার জন্য, কথা বলার জন্য, এটা এখানে কোনো ব্যানার ছিল না, এখানে কোনো আনুষ্ঠানিক ভাবে দাওয়াত দেওয়া হয় নাই, কোনো আনুষ্ঠানিকতা বা আমন্ত্রণ পত্র ছিল না। তো এখানে কেউ কারোর সঙ্গে কথা বলতেই পারে, এখানে কি কথা বলার ক্ষেত্রে কোনো নিষেধ দেওয়া রয়েছে? এই বক্তব্য পরিষ্কার। নতুন গভর্নমেন্ট এক মাস যে গেল, কেমন দেখছেন আপনি? দেখুন, তারা এই যে ইউনূস সরকার এই 18 মাসে যা করেছে, তাদের কার্যকলাপ বা তাদের যে এই সময়টায়, আসলে আমি মনে করি এই অল্প সময়ে আমাদের খুব বেশি মন্তব্য করার কিছু নেই, আমি সেই মন্তব্য করতে চাই না। কিন্তু দেশের সাধারণ মানুষ কি মনে করে, আমি এখানে দুটো সাধারণ মানুষের কথা বলতে চাই। সরকার মাত্র ক্ষমতায় এসেছে, এখনই মানুষ বলছে যে এই সরকার দুর্বল সরকার। তো শুরুতেই যদি দুর্বল সরকার বলে, তা তারা যদি সাংবিধানিক বাধ্যবাধকতায় সরকারের মেয়াদ 5 বছর হয়, শুরুতেই যদি দুর্বল বলে, আগামী দিনে কি হবে সেটা একটা বড় প্রশ্ন। আর তাদের মন্ত্রী পরিষদে যাদেরকে নিয়েছে বা সরকারের এই 1 মাসে বা 1 মাসের অল্প কিছু বেশি কিছুদিন হলো তাদের যে কার্যকলাপ, এই জাতি আওয়ামী লীগ তার বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে যে সরকারের প্রতি সাধারণ মানুষের যে চাহিদা এবং প্রাপ্তির যে জায়গাটা, যে জায়গায় নিয়েছে, সেটা কিন্তু অনেক উপরে নিয়ে গিয়েছে। তো সেটা তারা কতটুকু ফুলফিল করতে পারবে, মানুষের তো এখনই আশঙ্কা। এইটার জন্য 1 মাস আসলে খুব বড় সময় না। আরেকটা বড় সময় না। তারেক রহমান এটা প্রকাশ পায়নি, তার ক্যাবিনেট মিটিং এ মন্ত্রীদের বলেছেন ভারতের বিরুদ্ধে কোনো কথা না বলতে, মন্ত্রীদের বিরুদ্ধে বলছেন। আরেকটা গভর্নমেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রাপ্তি বা বাংলাদেশের জন্য প্রাপ্তি, যেটা গত 1 মাসে বাংলাদেশ সীমান্তে কোনো হত্যাকাণ্ড ঘটে নাই, বর্ডার যেটা, এটা হয় নাই। এগুলাকে মনে করা হয় তা ভারত সরকার এবং তারেক রহমান সরকার দুপক্ষই মানে একটা ভালো সমঝোতায় যেতে চাচ্ছে। সবারই ব্যবসা বাণিজ্য দরকার বা বাংলাদেশের নির্ভরতার বিষয় আছে। এই সমঝোতা ব্যবসা বাণিজ্যে চালিয়ে যেতে হলে আওয়ামী লীগ কি তাদের কাছে তোমার বার্ডেন হতে পারে? দেখুন, ভারত আমাদের নিকট প্রতিবেশী এবং আমাদের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে। এই জায়গায় আমাদের বর্ডার ট্রেড বলেন বা চোরাচালান বলেন, সেটা একদম ওপেন সিক্রেট বিষয়। সেটার কারণে এবং জঙ্গি তৎপরতা বিভিন্ন কারণেই আমরা সীমান্তে দুঃখজনক কিছু ঘটনা দেখি। তো এটা এত বড় সীমানা, প্রত্যেকটা প্রাণেরই কিন্তু মূল্য আছে, তার পরিবারের কাছে, জাতির কাছে। এবং সে সমাজ বিরোধী হোক বা যাই হোক, বিনা বিচারে হত্যা করা বা কাউকে মেরে ফেলা, এটা কিন্তু কোনো সভ্য মানুষ সেটাকে সমর্থন করবে না। কিন্তু দুঃখজনক ভাবে হলেও সেটা অতীতে হয়েছে, সব সময় হয়েছে। তো কখনো বেশি কখনো কম। তো এত দীর্ঘ সীমান্ত, আমি কিন্তু কোনোভাবেই আমি কোনো এর ঘটনাগুলোকে বা সংখ্যাগুলোকে খাটো করার জন্য বলছি না। যে পরিমাণ আমাদের যে স্থল সীমান্ত রয়েছে, সেই অনুযায়ী আমাদের এখানে যে বর্ডার ট্রেড বা চোরাচালান হয়, সেই তুলনায় আমরা যদি অন্যান্য জায়গার সঙ্গে তুলনা করি, তাহলে পরে আমরা দেখব যে সীমান্তে এই ঝামেলাগুলো অনেকটাই কম। কিন্তু
যখনই আপনি দেশে বাংলাদেশের মধ্য থেকে আপনি ভারতীয় পতাকা পোড়াবেন, ভারতীয়ের বিরুদ্ধে বা ভারতীয় ভিসা কেন্দ্রে গিয়ে আপনি আক্রমণ করবেন এবং প্রত্যেক জুম্মার পরে বাইতুল মুকাররমে ভারত বিরোধী সমাবেশ করবেন বা বিভিন্ন ভাবে তাদেরকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন, স্বাভাবিকভাবেই ভারতের সরকার, ভারতের জনগণ মনক্ষুণ্ণ হবে। আমাদের সুবিধা বেশি না ভারতের সুবিধা বেশি, সেই বিবেচনা করলে কিন্তু আপনি ঘোড়া আগে না গাড়ি আগে এই ধরনের বিতর্ক চলে যাবেন। এই বাংলাদেশের সঙ্গে ভারতের 25 বছর চুক্তি, গোলামি চুক্তি বলে এতদিন তো মুখে ফেনা তুলে ফেলা হতো, কিন্তু এরপরে আপনার আসলো যে এই আওয়ামী লীগ 15 বছর 15.5 বছর ক্ষমতায় থেকে ভারতকে সব দিয়ে দিয়েছে। তো এই 18 মাসে একটার পর একটা ভারত যখন বিভিন্ন সুবিধা প্রত্যাহার করে নিচ্ছিল, তখন বোঝা গেল যে বাংলাদেশ আসলে ভারতকে যে সুবিধা দিয়েছে তার চেয়ে অনেক বেশি সুবিধা ভারত আমাদের দেশকে দিয়েছে, আমাদের ব্যবসায়ীদেরকে দিয়েছে। এই যে আজকে আপনি পাইপলাইন দিয়ে ডিজেল আনবেন, এই পাইপলাইনের 80% খরচ দিয়েছে ভারত, 20% দিয়েছে বাংলাদেশ সরকার। তো সেই সময় বিএনপি বিরোধী দলে ছিলেন, তারা কিন্তু বলেছেন যে এই পাইপলাইন দিয়ে বাংলাদেশ থেকে সব গ্যাস চলে যাবে। তো এই যে কথাগুলা বলেছিলেন, এবং আমি বাড়ি ভাই আমি একটু বলতেই চাই, এই যে দেখুন ব্যবসায়ীরা একটা কথা বলে থাকে বা বুদ্ধারা অনেক সময় একটা কথা বলে থাকেন যে এক ঝুড়িতে সব ডিম রেখো না। বঙ্গবন্ধু কন্যা আমাদের জ্বালানি সেক্টরে এখানে যেমন রেখেছিলেন ফার্নেস অয়েল, গ্যাস, পাশাপাশি কয়লা, তারপর আবার পারমাণবিক বিদ্যুৎ, অর্থাৎ আপনি একটা শক্তির উপরে বা এই ডিম প্রসঙ্গ কিন্তু আমাদের অনুষ্ঠানে ভারতীয় একজন সাংবাদিক বলেছেন, ভারত আগে এক ঝুড়িতে সব ডিম রেখেছিল, মানে সব কিছু ছিল আওয়ামী লীগ, এখন আর এক ঝুড়িতে সব ডিম রাখবে। বিভিন্ন ডিমের বিভিন্ন ঝুড়ি তৈরি হয়েছে তার, এখন নতুন একটা ঝুড়ি হচ্ছে বিএনপি। আপনারা যারা ভারতে আছেন, আপনারা তো ভারত সরকার নিরাপত্তা পেয়েছেন, ভালো ভালো ছিলেন, আপনাদের আদর যত্নে কোনো কম হচ্ছে বিএনপি গভর্নমেন্ট ইলেকশনের পরে? দেখুন, যিনি সাংবাদিক কথা বলেছেন তিনি তার ব্যক্তিগত অভিমত ব্যক্ত করেছেন। আমরা আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করি। এই বিএনপি বা জামাত, যেটা খলিলুর রহমান আজকে এই সরকারে আছেন, তিনি তো বলেছেন যে আমেরিকার সঙ্গে তারা যে নন ডিসক্লোজার যে চুক্তিটা করেছে, এই চুক্তি আমার কৃষকের বিরুদ্ধে, আমার শ্রমিকের বিরুদ্ধে, আমার গার্মেন্টস এর বিরুদ্ধে, আমার ভবিষ্যৎ প্রজন্মের বিরুদ্ধে, এবং বাংলাদেশের খনিজ সম্পদ এবং বিদেশ থেকে কি আমদানি করবেন না করবেন, এই যে একটা ঘৃণ্য দাসত্বের চুক্তি করলেন, এই চুক্তি তো খলিলুর রহমান এই সরকারেও আছে। তিনি তো বলেছেন যে বিএনপি এবং জামাতের সঙ্গে কথা বলেই এই চুক্তি করা হয়েছে। আজকে জামাত বিএনপি বলুক, মানে এটা তো বাস্তব, এটা বাস্তব, এগুলো আওয়ামী লীগকে রেখে এই জায়গাটা বলি, এই জায়গায় আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি অনেক অভিযোগ আনতে পারবেন, সত্য মিথ্যা যাচাইয়ের ঘটনা পরে, কিন্তু দেশদ্রোহী, এই দেশের স্বার্থ আওয়ামী লীগ বিকিয়ে দিয়েছে, এই ধরনের কোনো অভিযোগ কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে আনতে পারবেন না। ভারত আমাদেরকে 71-এ সহায়তা করেছে, 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল। আওয়ামী লীগ ভারতের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের জনগণের সঙ্গে, ভারতের সেটা কংগ্রেস সরকার না বিজেপি সরকার না যুক্ত তাদের কোয়ালিশন সরকার, আমাদের সেটা বিষয় নয়। আমাদের বিষয়টা হচ্ছে আমাদের ভূখণ্ডে যারা ভারত বিরোধিতা এবং আইএসএ বা অন্যান্য বিদেশি প্ররোচনায়, অর্থে, ষড়যন্ত্রে বাংলাদেশের ভূখণ্ডকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করবেন, যারা এখান থেকে অস্ত্র তাদের বিচ্ছিন্নবাদীদের কাছে দিবেন বা অন্য ধরনের তাদের দেশকে ডিস্টার্ব করার মতো বা বিভিন্ন ভাবে সহায়তা করবেন, এই জায়গায় আমরা জিরো টলারেন্স নিয়েছিলাম। সেই হিসেবে ভারতের জনগণ এবং ভারতে যে সরকারই আসুক, তারা আওয়ামী লীগকে যে জায়গায় দেখে, অন্যরা বা অন্যদের ভূমিকা কি
বা ক্ষমতায় থাকার জন্য, তেল মোবিল পাওয়ার জন্য তারা হয়তো ভারত বিরোধিতা করছেন না, কিন্তু আজকে যদি 6 মাস পরে, 1 বছর পরে আবার নির্বাচন হয়, তখন কিন্তু আবার ভারত বিরোধিতার ট্যাবলেট সেটা নিয়ে কিন্তু হাজির হবেন। সেটা ভারতের জনগণও জানে, ভারতের সরকারও জানে, এবং সুযোগ পেলেই যে তারা কি করবে সেটাও আমরা জানি। হয়তো চাপের কারণে কথা সারসংক্ষেপ হচ্ছে, আওয়ামী লীগের গুরুত্ব ভারতের জনগণের কাছে সবসময় ছিল, ভবিষ্যতে থাকবে। তাই আমরা শেষ করব সাদেন ভাই, আপনার এলাকায় যে জামানত বাজেয়াপ্ত হতো সবসময়, তিনি এখন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা। কয়েকদিন আগে ওই এলাকা ঘুরে এসেছেন, বিশাল আয়োজন ছিল, অনেক ইয়ার ছিল, প্রোটেকশন ছিল। কিভাবে দেখেন বিষয়টা? তিনি তিনি আমাদের এলাকার সন্তান, এবং আমিও যেহেতু সিলেটে ছাত্র রাজনীতি করেছি, তিনি গণসংগঠনের নেতা ছিলেন। একাধিকবার রাজনৈতিক বাস্তবতা, বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে আমাদেরকে বসতে হয়েছে। কারণ আপনারা জানেন, আমরা যখন দায়িত্ব পালন করেছিলাম ছাত্রলীগের সভাপতি হিসেবে, সেই সময় সিলেট মেডিকেলে ছাত্র শিবিরের হাতে সৌমিত্র নামে একজন মেডিকেলের আমাদের ছাত্রলীগের নেতা, তিনি নিহত হয়েছিলেন। এবং এইভাবে আরো বিভিন্ন ঘটনায় সংঘর্ষ সংঘাত নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তাদের রাজনৈতিক আচরণ, তাদের পেশি শক্তি, কৌশল, এই বিষয়গুলা জানি। এবং আমরা যেহেতু একই উপজেলায়, এবং আপনারও একই উপজেলায় বাড়ি, তো তিনি নির্বাচন কুলাউড়ায় থেকে করেছিলেন। 12,000 সম্ভবত 400 এই ধরনের একটা ভোট পেয়েছিলেন, অর্থাৎ মোট যে ভোট কাস্টিং হয়েছিল তার 7.5% তিনি পেয়েছিলেন। এবং ঢাকা থেকে তিনি নির্বাচন করেছিলেন 18-য়, মিরপুরের একটি আসন থেকে, সেখানে প্রায় 29,000 ভোট পেয়েছিলেন। আর এইবার তিনি প্রায় 85,000 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তো এই নির্বাচন আমাদেরকে তো বলা হয় রাতে ভোট আমরা করেছি, তো উনারা আরেকটু এগিয়ে আছেন। উনারা কিন্তু সন্ধ্যার পরেই কার্যক্রম ওনারা শুরু করে দিচ্ছেন। হ্যাঁ, তো এখন সেই ভোটে উনার 39,000 থেকে 85,000-এ গিয়েছে। তো আমরা চ্যালেঞ্জ দিতে চাই, আওয়ামী লীগ যদি এদেশে নির্বাচন করে, এবং সেই নির্বাচনে আগামী দিনে, সেটা তো যখনই নির্বাচন হবে, আজকে আপনি লিখে রাখতে পারেন, তারা আগে তো 20টা পর্যন্ত পেয়েছিলেন, সেই সংখ্যাটার ধারে কাছেও হয়তো আগামী দিনে থাকবেন না। এদেশে দল, আদর্শ ভোট দুটা, একটা হলো মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগের ভোট, গণতন্ত্রের ভোট, অসাম্প্রদায়িক বাংলাদেশের ভোট, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার পক্ষের ভোট, আর তার বাইরের শক্তি। সেই জায়গায় যখনই দুটো বাক্স হয়ে যাবে, তখন কিন্তু তৃতীয় কারো আর সেখানে কোনো জায়গা হবে না। এবং তৃতীয় যারা থাকবেন, ছাগলের 3 নম্বর বাচ্চার যে অবস্থা হয়, শুধু লাফায়, দুধ পায় না, তো তারাও কিন্তু ভোট পাবেন না, ওই জায়গাটায় যাবেন। সেই জায়গায় যদি বিএনপি কে তারা গুপ্ত সেজে বিএনপির ভেতরে ঢুকে, তারা তো ঢুকেছিলেন আমাদের মধ্যে, ছাত্রলীগের মধ্যে, এই সার্জিস, হাসনাত, এই রাজাকার শাবক গুলা, নাহিদ, এগুলা সবগুলাই তো ছাত্রলীগের ভেতরে ঢুকেছিল। তো গুপ্ত হিসাবে সাদেক কায়েম, তারাও কিন্তু ঢুকেছিল। হ্যাঁ, তো এই যে মুনাফিকের দল, তারা তো শুধুমাত্র আমাদের ব্যর্থতা, আমাদের দুর্বলতা শুধু ছাত্রলীগে ঢুকেছিল, কিন্তু পুরো বিএনপির মধ্যেই তো তারা অক্টোপাসের মতো ভেতরে ঢুকে আছে। তো বিএনপি যদি তারা তাদের সেই সক্ষমতায়, দূরদর্শিতায়, তারা নিজেদেরকে মানে আপনি বলতে চাচ্ছেন যেটা আপনি বলতে তাদের জায়গায় যতটুকু তারা গণতন্ত্র, মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলা আওয়ামী লীগ আগামীতে নির্বাচন করার সুযোগ পেলে জামাতের আসন আবার পুলিশের নিচে নেমে আসবে। তো অবশ্যই এখন যদি বিএনপি
কে তারা হজম করে ফেলে তাহলে অন্য কথা। আর বিএনপি যদি তাদের এর জন্য তারা আপনাদের আসতে দেয় না, এর জন্যই তারা আপনাদের আসতে দেয় না, এবং টুইটার বিশ্বে নিজেই আসলে নেমে যাবে, তারা আওয়ামী লীগকে আসতে দিবে না। তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে, এর বিরুদ্ধে তারা সংসদে বলেছে জোরালো অবস্থান নেবে। কোনোভাবে আওয়ামী লীগ তারা তো নেবেই, তারা তো বারে বারে আওয়ামী লীগের কাছে পরাজিত হয়েছে, 71-এ হয়েছে, তারপরে বারে বারেই হয়েছে। তাদের শীর্ষ নেতারা যারা যুদ্ধ অপরাধী, চিহ্নিত যুদ্ধ অপরাধী, যাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে, তারা যেহেতু আইনের আওতায় এসেছেন, তাদের রাগ খুব, তারা যে বাংলাদেশকে বিশ্বাস করে না, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পতাকার প্রতি যে তাদের সামান্যতম শ্রদ্ধা আস্থা নেই, সেটা তো তারা প্রতিনিয়ত। এই যে দেখুন কত বড় মুনাফিক, যিনি আমার এলাকার সন্তান, তার কথাই বললেন। তিনি 21শে ফেব্রুয়ারি গিয়েছেন, এই আপনার 26শে মার্চও গেলেন। তো আগে যেটা বলতেন শহীদ মিনার স্মৃতিসৌধে ফুল দেওয়া বেদাত হারাম, তো এখন যাচ্ছেন বলছেন যে রাষ্ট্রীয় দায়িত্বের অংশ হিসাবে। তো রাষ্ট্র কি ধর্মের চেয়ে বড়? এই যে মুনাফিকি, এটা তো বাংলাদেশের এখন গেলে শুধু ফুল দেন না, মোনাজাতও করে। মোনাজাত করে জায়গা হচ্ছে মসজিদ, শহীদ মিনারও মোনাজাত করে, স্মৃতিসৌধ মোনাজাত করে তারা। মোনাজাত তো যে কোনো জায়গায় তারা করে মোনাজাত। আপনার সেটা মন্দির, তাদের যদি ভোট, তাদের স্বার্থর প্রয়োজন হয়, তারা তো মন্দিরে গিয়েও মোনাজাত করে, দরগায় গিয়েও মোনাজাত করে, শহীদ মিনারেও করে, স্মৃতিসৌধেও করে। তো তাদের কিন্তু মোনাজাত করতে কোনো অসুবিধা নেই। নারী নেতৃত্ব আরাম, পক্ষে থাকলে আরাম। খালেদা জিয়াকে মানতে পারেন, খালেদা জিয়ার পায়ের কাছে বসতে অসুবিধা নেই। যুগপৎ আন্দোলনের নামে আওয়ামী লীগের কাছে আসতেও তাদের কোনো অসুবিধা ছিল না। তাদের আমেরিকার কাছেও যেতে কোনো অসুবিধা নেই, তাদের ভারতের কাছেও, ভারতের অনুকম্পার জন্য কোনো পাওয়ার জন্য তাদের কোনো অসুবিধা নেই। সেই কমিউনিস্ট চীনের সঙ্গে কথা বললেও তাদের কোনো অসুবিধা নেই। চীনের দূতাবাস, তারা খাদ্যদ্রব্য বিতরণ করে, লোকাল এমপি হিসাবে ওনাদেরকে দাওয়াত দিয়েছে, তারা সেটাকে জামাতের পক্ষ থেকে দেয়া হচ্ছে বা যৌথভাবে দেয়া হচ্ছে বলেছে। এই যে প্রতিনিয়ত মানুষকে মিথ্যা তথ্য দেওয়া, সময়টায় বাংলাদেশে একদিকে ছিল মুসলিম লীগের প্রচন্ড দাপট, কারণ তারা হাত মে লড়কে লেঙ্গে পাকিস্তান, মুখবে মিড়ি, হ্যাঁ, এই ধরনের অত্যন্ত জনপ্রিয় স্লোগান দিয়ে, এবং বাংলাদেশের সেই সময় মানে পূর্ববঙ্গ বলেন আর পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান বলেন, সেই সময়টায় যারা একটু হোয়াইট কালার বা সচ্ছল সজ্জন অভিজাত শ্রেণী বলতে আমরা যাদেরকে বুঝাই, তাদের একটা বড় অংশই কিন্তু মুসলিম লীগের রাজনীতি এবং মুসলিম লীগের নেতৃত্বে ছিলেন। তার বাইরে ছিলেন যারা বামপন্থী রাজনীতি করতেন, আদর্শ ভিত্তিক রাজনীতি, এদেশের খেটে খাওয়া শ্রমিক কৃষক মানুষের মুখে হাসি ফুটানো, অসাম্প্রদায়িক একটি সমাজ রাষ্ট্র গড়ে তোলা, শোষণহীন সমাজ গড়ে তোলা। এই দুইয়ের মধ্যেখানে আওয়ামী লীগের যখন জন্মটা হয় আপনার, তখন কিন্তু এই আওয়ামী লীগ যে একদিন মুসলিম আওয়ামী লীগ থেকে অসাম্প্রদায়িক হওয়ার জন্য মুসলিম শব্দটা বাদ দিবে, তারপর স্বাধিকার, আমাদের 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধে যে দেশগুলো বলছে সেই প্রত্যাশার আওয়ামী লীগ, আজকের আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের কিন্তু এত বদনাম ছিল না। কিন্তু মানে ভাই আমি কথাটা পরিষ্কার বুঝতে পারি না। আপনি যে ইতিহাসগুলো বলছেন, মুক্তিযুদ্ধ পর্যন্ত আওয়ামী লীগ যেটা, সেই আওয়ামী লীগের জন্য মানুষের শুধুই প্রত্যাশা ছিল। আওয়ামী লীগের প্রতি এত অভিযোগ, এত বদনাম এই 24-এর পরের আওয়ামী লীগ। আমরা খেয়াল করবেন সেটা, আওয়ামী লীগের কোন নেতাকে নিয়ে আমরা যখন একটা পোস্ট দিই, আমাদের অনুষ্ঠানে নেতাটা আসবেন, এই পোস্টের নিচে আওয়ামী লীগের
লোকজন এত সব তার মনের জমানো ক্ষোভ গুলা লিখতে শুরু করে সেটা, যেটা আপনি কোনো বিএনপি জামাতের নেতার কর্মীদের সেটা পাবেন না। আহ, এটা আমাদের অবশ্যই ব্যর্থতা। এই ব্যর্থতার দায়ভার আমি নিচ্ছি বা আমাদেরকে নিতেই হবে। আমি কোনো যুক্তি দাঁড় করাতে চাই না, বা আমাদের তৃণমূলের যারা নেতাকর্মী আছেন তাদের বিরুদ্ধে আমি কোনো অভিযোগ বা তারা যে ভুল করছেন আমি এক কথায় সেটা বলতে চাই না। দেখুন, এই যে 18-19 মাস যে পরিমাণ তাদের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী ঘরের বাইরে, শুধু তৃণমূল নয়, আমাদের বিভিন্ন পর্যায়ের এমনকি জনপ্রতিনিধি বা একদম সর্বোচ্চ পর্যায়ে যারা রয়েছেন নীতি নির্ধারণী পর্যায়ে, অনেকের মধ্যেই কিন্তু এই হতাশাটা এসেছে, যেটা একটি রাজনৈতিক আদর্শ ভিত্তিক সংগঠন হিসেবে আমরা সেটাকে মোকাবেলা তাদের নজরুল ভাই আরেকটা ধারণা আছে যে আপনারা যারা বাইরে আছেন ওরা মনে করে আপনারা ভালো আছেন আর তারা খুব খারাপ আছেন, এই একটা ধারণাও তাদের মধ্যে আছে। কিন্তু আমি আমি এটাও বলি, কারণ দেশের মধ্যে যারা আছেন প্রতিনিয়ত, এখন হয়তো মবের ভয়টা ওই রকম নেই, কিন্তু পুলিশ গ্রেফতার করতে পারে, হয়রানির শিকার হবেন, এটা কিন্তু প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ডে তারা কিন্তু অনুভব করছেন। একটি তারা ভয় তাদের পেছনে আছে। আমরা যারা বাইরে আছি সেই তুলনায় আমরা অবশ্যই ভালো আছি, সেটা অস্বীকার করার কোনো বিষয় নয়। কিন্তু এই জায়গাটায় বাড়ি ভাই, আমি যদি 2 মিনিট আমাকে সময় দেন, আমি একটু বলতে চাই। এই যে প্রথমত আপনি সংখ্যার বিচারে আসেন, আমাদের কেন্দ্রীয় কমিটিতে প্রায় 100 জনের মতো আছেন, হ্যাঁ, মন্ত্রী এবং এমপি। সেই হিসাবটা যদি আপনি করেন, এই যে আমাদের সেন্ট্রাল কমিটির হয়তো মোটামুটি 100 জনের মধ্যে সর্বোচ্চ 20 জন দেশের বাইরে আছেন, 80 জন দেশের অভ্যন্তরে আছেন, তার মধ্যে অনেকেই কারাগারে আছেন, অনেকে আত্মগোপন করে আছেন। আমাদের 300 জন সংসদ সদস্য বা মহিলা সংসদ সদস্যদেরকে ধরলে সেই সংখ্যাটা আরেকটু বেশি। তো বা আমাদের টেকনোক্রেট মন্ত্রী, সবকিছু মন্ত্রী পরিষদ মন্ত্রীরা তো সংসদ সদস্য হিসেবেই এসেছেন, তারপরে কয়েকজন মাত্র টেকনোক্রেট ছিলেন। তো এখানে আপনি দেখুন, আমাদের দেশের কাছাকাছি এমপি মন্ত্রী তারা কারাগারে আছেন, দেশের বাইরে আছেন হয়তো সর্বোচ্চ 40 থেকে 45 জন এমপি। তো এই যে বিপুল সংখ্যক নেতা, আমাদের নেতৃত্ব বা জনপ্রতিনিধি, তারা কিন্তু দেশের মধ্যেই আছেন, তারা দেশে নেই এমনটা নয়। যারা দেশে আছেন তারা অনেক সাহস নিয়ে আছেন, আমাদের চেয়ে তারা অনেক সাহসী। তারা দেশের ভেতর থেকেই তারা হয়তো চেষ্টা করছেন কিছু করার, কিন্তু প্রতিনিয়ত তাদেরকেও কিন্তু মব বা পুলিশি নির্যাতন বা তাদের যে আজকে যে ইলেকট্রনিক গেজেট, আমরা এখন যেভাবে কথা বলছি বা পারস্পরিক আমাদের যে যোগাযোগের মাধ্যম, এই গ্যাজেট গুলোকে নিয়েই কিন্তু টার্গেট করে এবং তারা যাদেরকে ধরতে চায় তাদেরকে ধরে নিয়ে আসে। তো এই জায়গাটায় তারা কিন্তু তুলনামূলক নেতাকর্মীর সঙ্গে, এলাকার সঙ্গে যোগাযোগটা সেভাবে রাখতে পারছেন না, এবং পারছেন না সেটা সঙ্গত কারণ রয়েছে। যারা এমপি মন্ত্রী বা আমরা বাইরে রয়েছি, আমরা তুলনামূলকভাবে সেই সংখ্যাটা নেই, কিন্তু আমাদের অনেকেরই পরিবার, আমাদের মা বাবা, আমাদের আরেকটা বিষয়, নেতা কর্মীদের সাথে কথা বললেই আমার মনে হয় সেটা সর্বশেষ আওয়ামী লীগ জিতেছিল ক্ষমতায়। এই আওয়ামী লীগটা দলের নেতা কর্মীর চাইতে অনেকটা প্রশাসন নির্ভর হয়ে গেছিল, প্রশাসনের লোকজনকে গুরুত্ব, যেমন ইলেকশনের সময় আমরা শুনতাম অমুক অমুক এজেন্সি ইয়া করেছে, জরিপ করেছে, শুনতাম। আজকের এই পরিস্থিতিতে সেই আওয়ামী লীগের নেতা কর্মীরা দেখছে দল যেসব প্রশাসনিক কর্মকর্তাদের নানা সুযোগ সুবিধা দিয়েছিল, তারা এত আস্কারা পেয়েছিল, আর আজকে তারা এই আওয়ামী লীগের নেতা কর্মীকে টাকা বানানোর মেশিন হিসেবে ব্যবহার করছে। ধরতে পারলে টাকা, ধরবো না বলে টাকা, এবং জেলখানায়
করুণ অবস্থা যেটা, এই আওয়ামী লীগের নেতা কর্মী যাদের সামর্থ্য আছে, যাদের পরিবার গুলা, এরা একটা জামিনে কিন্তু 2 থেকে 5 লাখ টাকা লাগে জামিনে। সেই জামিনটাও নিশ্চিত না, সে বেরিয়ে যাওয়ার পরে আবার ধরে আরেকটা মামলায় দেয়। এইখানে এই বিষয়গুলো এইটা ধরতে পারলেই বেশি। কালকে আমি একটা ছেলেকে আনছিলাম আমাদের অনুষ্ঠানে, সে বলতেছিল তার 4 লক্ষ টাকা লাগছে। 4 লক্ষ টাকা লাগছে হাইকোর্টে, কিন্তু এটা হাইকোর্টে প্রথম হচ্ছে 2 লক্ষ টাকা, আর 2 লক্ষ টাকা হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফিসকে দেওয়ার জন্য যে জামিনটা স্টে না করে। পরিবার গুলার যে ভীষণ একটা খারাপ অবস্থা, সে টাকা ম্যানেজ করে নানা ভাবে জমি বিক্রি করে, কিন্তু কোনো নিশ্চয়তা নাই। এইটার কারণে 18 মাস 20 মাসে পরিবার গুলো কিন্তু ফতুর হয়ে গেছে, কিন্তু একেবারে এখন হতাশাটা বেড়ে গেছে তাদের। কিন্তু আমি এই জায়গাটায় বাড়ি ভাই আপনাকে বলি, দেখুন আমি বলেছিলাম 2 মিনিটে শেষ করব, কিন্তু আমি হয়তো পারি নাই। আপনি আমাকে নতুন যে প্রশ্নটা দিলেন সেটার উত্তর দিতে গেলে এইটা বলি, এই যে আমাদের যারা জনপ্রতিনিধি আছেন, সেটা উপজেলা চেয়ারম্যান হতে পারে, সংসদ সদস্য হতে পারেন, মন্ত্রী হতে পারেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ হতে পারেন, যারা বাইরে আছেন অনেকেই কিন্তু হয়তো তৃণমূলের সঙ্গে যোগাযোগ নেই, আবার অনেকেই কিন্তু যোগাযোগটা তারা যেভাবে পারেন তাদের সুবিধা সামর্থ্য অনুযায়ী তারা সেটা রেখে যাচ্ছে। তো এই যে মনে করেন আজকে তৃণমূলের অনেকের কাছেই একটা খুব জনপ্রিয় কথা হচ্ছে যে নেতারা বাইরে যারা আছেন, আসুন আমরা একসঙ্গে লড়াই করি, আমরা রাজপথে নেমে যাব। হ্যাঁ, সেটা হবে। আপনি আসবেন, আসার সঙ্গে সঙ্গে আপনাকে ধরে জেলখানায় দিয়ে দিবে। তো এখন এই যে আপনি আমার সঙ্গে কথা বলতে পারছেন, আমার একটা আমাকে হয়তো প্রশ্ন করছেন, আমাকে জবাব চাচ্ছেন, জবাব দিয়ে আমরা আমাদের তৃণমূলের নেতা কর্মীদের কাছে দিচ্ছি বা দিতে আমরা দেওয়ার চেষ্টা করছি। তো আপনি যখন এইভাবে যদি আমার এই যে বাইরে যে 20 জন নেতা আছেন সর্বোচ্চ সেন্ট্রাল কমিটির, এদের মধ্যে যারাই আসবেন হয় মবের শিকার হবেন অথবা কারাগারে নিয়ে যাবে। এক একজনের উপরে 70, 80, 100, 200টা করে মামলা আছে, আইসিটির মামলা রয়েছে, দুদকের মামলা রয়েছে, এবং এই মামলাগুলো সবগুলোই শতভাগ হচ্ছে হয়রানিমূলক। তো তারা বাইরে থেকে যে কাজগুলা করছেন সেই কাজগুলা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এই কারণে আমি খুব বিনীতভাবে বলি যে আমরা খুব হুজুগে যেন কথা না বলি। হুজুগটা কিভাবে হয় আপনি দেখুন, এই যে নবীন পাঞ্জাবির একটা মালিক, একটা জঙ্গি, সে ই ভ্যালির দালাল, ই ভ্যালির সঙ্গে ছিল, আমি প্রসঙ্গক্রমে তার কথা বলতেই হচ্ছে। সে ঈদের 2 দিন আগে একটা নাটক করলো যে 300 টাকায় সে পাঞ্জাবি বিক্রি করতে চাচ্ছে, তাকে অন্যান্যরা এবং একদম সে এখন যে প্রধানমন্ত্রী হয়েছেন উনার বন্ধুর রেফারেন্স পর্যন্ত দিয়ে দিল যে তারা থানার ওসি সবাই মিলে তার ব্যবসা বন্ধ করে দিয়েছেন। কিন্তু দেখুন ধারাবাহিক ভাবে সে হজ থেকে নিয়ে বা ইভেলির ঘটনা বললাম এবং এই পাঞ্জাবি প্রত্যেকটা জায়গায় প্রতারণার সে বিভিন্ন আশ্রয় নিয়েছে। এবং 5ই অগাস্টে সে কিন্তু তার ফেসবুকে লিখেছিল যে সে প্রমাণ চায় 30 লক্ষ শহীদ হয়েছে কিনা, 2 লক্ষ মা বোন যারা সম্ভ্রম হারিয়েছিলেন ভিডিও আছে কিনা, চিত্র আছে কিনা। তো এই কাজগুলো চিত্র রেখে রেখে কি করা হয়েছিল। তো এর পক্ষে কিন্তু আমাদের অনেকেই বর্তমান সরকারকে হেয় করার জন্য, খাটো করার জন্য তারা বলছেন যে বাংলাদেশে এখন অল্প মূল্যে মানুষকে সেবা দিতে চায়, সেই ব্যবসাটাও করা যাচ্ছে না। কিন্তু আমরা কিন্তু ওর পেছনের এই নবীন পাঞ্জাবির যে মালিক, তার পেছনের কোনো কথাই কিন্তু বা তার যে অতীত কার্যকলাপ আমরা কিন্তু সেগুলা দেখছি না। এই কারণে মুখরোচক কথা অনেকভাবেই বলা যায়, আমাদের ব্যর্থতার কোনো শেষ নেই। আর